বছর আগে অটল বিহারী বাজপেয়ী আক্ষেপ করে বলেছিলেন, ভারতের বিভিন্ন প্রান্তে বিজেপি সাফল্য পেলেও পশ্চিমবঙ্গে শক্ত ভিত্তি করতে পারছে না। এটা তার জন্য অত্যন্ত কষ্টের। দেশটির প্রয়াত সেই প্রধানমন্ত্রীর আক্ষেপ এবার ঘুচতে যাচ্ছে। বাংলায় এবার পদ্মাসনে বসতে চলেছে বিজেপি। কয়েক দশকের বামফ্রন্ট সরকারের অবসান ঘটিয়ে বিগত ১৫ বছর পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতার দল তৃণমূল কংগ্রেস যে আধিপত্য বিস্তার করেছিল, গেরুয়া ঝড়ে তা তছনছ হয়ে গেছে। বলা হচ্ছে, আক্রমণাত্মক ও সুসংগঠিত প্রচারণার মাধ্যমে মমতাকে ধরাশয়ী করে পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে ২০৬টিতে জয়ী হয়েছে বিজেপি। বিপরীতে তৃণমূল জয় পেয়েছে ৮০টি আসনে। গেরুয়া ঝড়ের তীব্রতা এতটাই তৃণমূলকে আঘাত করেছে যে দলটি সরকারে থাকা ৩৫ জন মন্ত্রীর মধ্যে ২২ জন বা ৬৩% মন্ত্রী নিজ আসনে পরাজিত হয়েছেন। একটি মাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর কাছে হেরে লজ্জায় পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। তবে শোচনীয় এই পরাজয় মেনে না নিয়ে উল্টো নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে মমতা বলেছেন, তারা বিজেপির সাথে লড়ে হারেনি, হেরেছে নির্বাচন কমিশনের সাথে লড়াই করে। তাদের মতে নির্বাচন কমিশন সব ১০০ আসন লুট করেছে। অন্যদিকে দলের অভাবনীয় পারফরমেন্সে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিকদের প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, এবার পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূলের পতন এবং বিজেপির অভাবনীয় এই সাফল্যের পেছনের কারণ কি? এতে ঢাকা দিল্লি সম্পর্কে কেমন প্রভাব পড়তে যাচ্ছে? কেমন হতে যাচ্ছে ঝুলে থাকা তিস্তা পানি বন্টন চুক্তির ভবিষ্যৎ? এসব নিয়ে আলোচনায় আজ রাজকাউন স্টুডিওতে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিশ্লেষক অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন, আছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ এবং আছেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। নাসিম ফেরদৌস, ৩৪ বছরের বাম শাসন এবং সেই শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এককভাবে আসলে একটি দুর্গ তুলে ধরেছিলেন তিনি পশ্চিমবঙ্গে। সেটি ১৫ বছর পর বিজেপি গুড়িয়ে দিল এবং একটি আলোড়নও সৃষ্টি হয়েছে। কেমন হতে যাচ্ছে সামনের দিনগুলোতে বাংলাদেশের সাথে, বিশেষ করে ঢাকা এবং পশ্চিমবঙ্গের সম্পর্ক? কি মনে হচ্ছে যে এই যে এত দশক পর আসলে যে পরিবর্তনটা আসলো পশ্চিমবঙ্গে, সেই পরিবর্তনটা বাংলাদেশের জন্য কোনো ইতিবাচক প্রভাব নিয়ে আসছে কিনা? ধন্যবাদ আপনাকে। মমতা ব্যানার্জি ১২ বছর ছিলেন প্রধানমন্ত্রী, চিফ মিনিস্টার সেখানে, কিন্তু ওই সময়টিকে বাংলাদেশের সাথে সম্পর্ক কি পশ্চিমবঙ্গের খুব ভালো ছিল কি? সব সময় তো ছিল না। সুতরাং এইটার পরিবর্তন তো হবে এক সময়। এটা যেহেতু নতুন পার্টি এসেছে, সরকার গঠন করবে, পরিবর্তন আসবে। আমার কাছে মনে হয় যে এটা ভালোর দিকেও যেতে পারে, খারাপের দিকে যাবেই এমন কোনো কথা নেই। যদি সার্বিক ভারতের সাথে আমাদের নতুন সরকারের যদি একটা সম্পর্ক, ভালো সম্পর্ক গড়ে ওঠে, তাহলে অবশ্যই ভালোর দিকে যাবে বলে মনে হয়। এখনই খারাপের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আবার নানানভাবে আসলে পশ্চিমবঙ্গের সাথে ঢাকার যে সম্পর্ক, সেখানে মমতা ব্যানার্জি যতদিন ক্ষমতায় ছিলেন সেই সময়টাতে নানান সময় মনে করা হয়েছে যে একটু ঢাকাকে খানিকটা হয়তো তিনি একটু দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছেন। সেই যে আসলে এক ধরনের বক্তব্য ছিল, কিংবা পানি চুক্তিটা হয়তো তার কারণেই আটকে ছিল, এরকম অনেক বিশ্লেষকরাই বলেছেন বিভিন্ন সময়। এই জায়গাগুলো থেকে কি এবারে আমরা বেরিয়ে আসবো বলে মনে হয়? এটাই এখনই বলা খুব মুশকিল, কারণ যারা বিজেপির যারা জয়ী হয়েছেন তাদের কি চিন্তাধারা সেটা আস্তে আস্তে প্রকাশ পাবে। এখনই প্রকাশ পাবে বলে আমি মনে করি না, বাংলাদেশের প্রতি আর কি ধরনের তাদের ইয়ে। কিন্তু পানি চুক্তির কথা যেটা বললেন, এইটা দেখেন, কোনো আন্তর্জাতিক চুক্তি কিন্তু কোনো স্টেটের সাথে একটা সরকারের হয় না, সরকার টু সরকার হয়। ভারতের সরকার বিজেপির সরকার, তাদের সাথে আমাদের পানি চুক্তি হবে। এইটা মমতা ব্যানার্জি আপত্তি করেছেন বলে চুক্তি হয় নাই, এটা খুব মানে আমার কাছে মনে হচ্ছে যে খুব আনসাস্টেইনেবল একটা ইয়ে। এটা বলা হয়েছে, প্রচার এটাই হয়েছে বাংলাদেশে, কিন্তু এটা আমার কাছে মনে হয়নি কখনো বিশ্বাসযোগ্য। কারণ ভারত সরকার যদি চাইতো নিশ্চয়ই হতো, ভারত সরকার চায় নাই, ভারত সরকার মমতা ব্যানার্জির ঘাড়ে এই বন্দুকটা রেখেছে। এটাই ছিল মূলত তিস্তার ব্যাপারে আমি বলছি। কিন্তু আদারওয়াইজ তো ভারতের তো একটা পজিটিভ দিক দেখতে হবে, যে তারা তো প্রধানমন্ত্রীকে রিপ্রেজেন্ট করেছে। আমাদের প্রধানমন্ত্রী যখন শপথ নিলেন তখন, বা বেগম খালেদা জিয়ার ইয়েতেও তো পররাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ওখান থেকে। হাই লেভেল ভিজিটস হয়ে গেছে আমাদের এখানে অলরেডি, যে ছোট মানে সংক্ষিপ্ত হলেও হাই লেভেল ভিজিটস হয়েছে, এবং
পরবর্তীতে আমরা আশা করব যে যেহেতু এখন মোদী সরকারই আসছে পশ্চিমবঙ্গে, সুতরাং মোদী সরকারের সাথে আরেকটু সম্পর্ক ভালো হবে। খারাপের দিকে যাওয়ার কোনো কারণ নাই, বাংলাদেশের কোনো কারণ নাই বাংলাদেশের তরফ থেকে যে যাবে খারাপের দিকে। এরপরে বাংলাদেশে তো আসলে নানানভাবে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক সেটি নিয়ে একটা সমীকরণ করা হয় প্রায়শই। মুন্সি ফয়েজ আহমদ, আপনার কাছে আসি। পশ্চিমবঙ্গে এই যে হিন্দুত্ববাদীদের যেই শক্তির যে জয়, সেটি অনেক বিশ্লেষকরা মনে করছেন যে বাংলাদেশের জন্য এটা একটি শঙ্কা। আজকে আপনি নিশ্চয়ই জানেন যে বিরোধী দলীয় যিনি নেতা আছেন তিনিও আসলে এই ধরনের একটি শঙ্কার কথা বলেছেন। এই শঙ্কাটা কি আদৌ সত্যি হওয়ার কোনো সম্ভাবনা আছে? একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এর মধ্যে তো আমরা খবরে যা দেখছি যে এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে ওখানে, ওই পশ্চিমবঙ্গে। তো সুতরাং হতে পারে কিছু, সেটা আমি মনে করি যে একেবারে অসম্ভব না, কিছু ঘটতে পারে। কারণ বিভিন্ন লোকজনকে খেপিয়ে তো এই রাজনীতি হয়েছে এই নির্বাচন হয়েছে, লোকজনকে উত্তেজিত করা হয়েছে। তো সেই উত্তেজিত লোকজন উল্টোপাল্টা কিছু করে ফেলতে পারে, কিন্তু সেটা আমি মনে করি যে খুব অল্প সময়ের জন্য এই চিন্তাটা থাকবে। তারপর আলটিমেটলি যখন নতুন সরকার আসবে তাদের চিন্তাটা কী হবে? তাদের চিন্তা হবে যে তাদের সরকারের আমলে পশ্চিমবঙ্গের যাতে উন্নয়ন হয়, পশ্চিমবঙ্গে শান্তি থাকে, তো এবং সেগুলোর জন্য বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তাদের থাকাটা খুব জরুরি। আবার যদি সুতরাং তারা দেখি যে 34 বছরের শাসনের আজকে অবসান ঘটলো বিজেপির এই উত্থানের মধ্য দিয়ে, এটি তো একটা বড় আলোড়ন তৈরি করেছে। এই জায়গাটিতে এই মেকানিজমটাকে আপনি আসলে এটাতে আমাদের চিন্তিত হওয়ার বা কোনো রকমের অ্যাফেক্টেড হওয়ার চিন্তা করার কোনো কারণ নাই। এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা ডাইনামিক, এবং সেটাতে আমাদের সাথে সম্পর্কে যে বড় রকমের কোনো পরিবর্তন আসবে এটা মনে করার কোনো কারণ নেই। আমি মনে করি যে আমাদের পূর্ববর্তী বক্তা যেটা বলেছেন সেইটাই, যে সম্পর্ক বরং ভালো করার চেষ্টা করা হবে। তার কারণ কতগুলো কারণ আমরা দেখতে পাই। একটা হচ্ছে যে আমাদের একটি নতুন সরকার একটা বড় রকমের কী বলা যায় পট পরিবর্তনের পরে এসছে, এবং তাদের সাথে ইতিমধ্যেই ভালো যোগাযোগ হয়েছে ভারতের বিজেপি সরকারের। তারা যেটা বলছিলেন উনি, সেটা সেগুলো আমরা সবাই খেয়াল করেছি। এবং এখন দুই পক্ষ থেকেই ইঙ্গিতটা হচ্ছে যে সম্পর্কটাকে আমরা একটা সুষ্ঠু সুন্দর জায়গায় নিয়ে যাব, এবং সেই জন্যে এতদিন এই আগে যে সব সফরগুলো হচ্ছে সেগুলো ঠিক এই উদ্দেশ্যে হয় নাই। এখন আমি মনে করি যে আগামী 6 মাসের মধ্যে যদি দুই দেশ থেকেই উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আদান প্রদান হয়, এবং তারা যদি একটা রাজনৈতিক একটা পরিস্থিতি সৃষ্টি করেন এবং অঙ্গীকার তৈরি করেন, সেটার ভিত্তিতে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং সেইটাই আমি মনে করি যে আগামীতে হবে। এবং সেখানে মূলত হবে সেটা দিল্লি এবং ঢাকা। কিন্তু তার মাঝখানে এই যে পশ্চিমবঙ্গে এখন আবার বিজেপি জয়ী হয়েছে, এটা কিন্তু একটা ইতিবাচক ফল হতে পারে। সেটা কি, আগে ছিল দিল্লি এবং পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিরোধ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করতে চেতেন সব কিছু দিল্লি সবসময় সমর্থন করতো না, বাধা দিত। তো এখন তো সেই সমস্যাটা থাকবে না। এখানে পশ্চিমবঙ্গে যারা নতুন সরকার আসে তারা যা চাইবে দিল্লি সেটা দেওয়ার চেষ্টা করবে, দিল্লি যা করতে বলবে পশ্চিমবঙ্গের সরকারও সেটার প্রতি মোটামুটি সহানুভূতিশীল হবে। সুতরাং সেখানে যেহেতু দিল্লির থেকে আমরা একটা পজিটিভ ভাইবস পাচ্ছি, দিল্লি আমাদের ঢাকার সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী, সেরকম একটা ইঙ্গিত আমরা বারবার পাচ্ছি। কিন্তু সুতরাং যদি বাংলাদেশের দিকে তাকায়, বাংলাদেশের বিরোধী দলীয় নেতা যে শঙ্কার কথা বলছেন যে পশ্চিমবঙ্গেও হিন্দুত্ববাদী শক্তির জয় হয়েছে, সেটি আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের জন্য এখানে এটা আমি মনে করি না কোনো বড় শঙ্কার কারণ। কিন্তু যারা এই ধরনের কট্টরপন্থী দল, আমাদের বিরোধী দলও তো ওই ধরনেরই একটি দল, ওইখানে হিন্দুত্ববাদী, এখানে ইসলামপন্থী, যদি আমরা বলতে চাই এইভাবে। তো সাধারণত এই এক্সট্রিম দলগুলো যারা আছে তাদের মধ্যে কিন্তু বেশ ভালোই সখ্যতা হয়। এটা রাজনীতি পলিটিক্যাল সায়েন্স পড়তে যে আমরা শিখেছি যে ওই মধ্যপন্থার যারা দল তারাই বেশি ঝগড়াঝাটি করে, কিন্তু দুই মেরুতে যারা থাকে তাদের মধ্যে বেশ ভালো সখ্যতা হয়। এখানে দেখা যাবে যে যদি সেরকম সুযোগ আসে, আমাদের জামাত ইসলামীর সাথে ওখানে বিজেপির সুসম্পর্ক হতে কোনো বাধা তৈরি হবে না। এবং এগুলো তাদের নিজেদের অভ্যন্তরীণ, বাংলাদেশে তাদের নিজেদের পপুলারিটি বাড়ানো যায় কিভাবে, তাদের রাজনৈতিক কিছু তারা আদায় করতে চান, অর্জন করতে চান কিছু পয়েন্টস, সেগুলোর জন্য তারা এইসব কথা বলবেন। কিন্তু আসলে তারাও চান না যে সম্পর্কটা খারাপ হোক এখন। জি,
অথবা ডক্টর আমেনা মোহসিন, বাংলাদেশের সাথে সম্পর্কটাকে একটু পাশে রেখে যদি আমি যেইভাবে এবারে আসলে বিজেপির জয় হয়েছে, যেটি আমরা বারবার বলছি যে একটা অভাবনীয় জয় হয়েছে এবং দীর্ঘ 30 বছরেরও বেশি সময় পর আসলে পশ্চিমবঙ্গে বিজেপির এই যে জয়, সেখানে নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেস একটা বড় ধাক্কা খেয়েছে এবং আমরা যদি পরাজিতদের তালিকা দেখি, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও আসলে পরাজিত হয়েছেন। এই সমীকরণটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? বিজেপির আসলে সত্যিকার অর্থেই তার মানে তাদের আক্রমণাত্মক এবং সুসংগঠিত একটা তাদের যে প্রচারণা ছিল, সেটিকে আপনি সেই অর্থেই কি তারা জয়ী হয়েছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, মমতা ব্যানার্জি 15 বছর ক্ষমতায় ছিলেন, 3টা টার্ম, রাইট? সো আমরা যদি সেই জায়গায় দেখে, অ্যান্টি ইনকামবেন্সি একটা বড় ফ্যাক্টর ছিল। কারণ আপনি 3টা টার্ম একজন সার্ভ করে গেছেন, সেখানে এটা মানুষ চিন্তাই করতে পারে যে আমরা একটা পরিবর্তন চাই। তাছাড়া বেশ কিছু গভর্নেন্স ইস্যুস ছিল, সেটা আমরা অস্বীকার করতে পারি না। বড় বড় 3টা রেপ কেস, ধর্ষণের কেস হয়েছিল, সেগুলোরও আমরা সেই ধরনের কোনো বিচার কিংবা যেটাকে বলে এক ধরনের কিছু একটা ধোঁয়াশার মতো ওগুলো রয়ে গেছিলো। আপনি ভবানীপুরের কথা বলছিলেন, আপনি জানেন নন্দীগ্রাম, এই সমস্ত জায়গায় অনেক ধরনের গভর্নেন্স ইস্যুস, ভায়োলেন্সগুলো হয়েছিল। তারপরে এডুকেশন, শিক্ষা নিয়ে একটা বড় স্ক্যাম হয়েছিল এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছিল অ্যাপয়েন্টমেন্টস হচ্ছে না এবং এ ধরনের অ্যালিগেশনসও ছিল যে তারা নিজেদের লোক ছাড়া অন্য কাউকে নিয়োগ দিচ্ছে না। মানে ইন্টারনাল যেটা হয় কি, একটা যে কোনো পার্টি, যে কোনো দেশে বহু বছর যদি ক্ষমতায় থাকে, দেখা যায় যে অনেক ধরনের গভর্নেন্স ইস্যুস, করাপশন ইস্যুস এগুলা এমার্জ করে। সো এইগুলো অনেক ছিল, এগুলো দেখার মতো। আর একটা আমার মনে হয় একটা মানে বেশ বড়োভাবে যেটা দেখা গেছিলো, সেটা হলো SIR, যেটা যে ঠিক নির্বাচনের সময় মানে বেঙ্গলে যেটা হয়েছিল। আপনি দেখেন SIR কিন্তু যে স্পেশাল একটা ওরা স্ক্রুটিনি করছিল, যে কারা মানে রিভিউ করছিল যে কারা ভোটার না। এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল ছিল, যে সময়টা এরা করেছে, ইট ওয়াজ ভেরি ক্রিটিক্যাল। এবং আমার কাছে আসলে ঠিক ফিগারটা নেই, লক্ষ লক্ষ লোক কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে। বিভিন্ন ফিগার আছে, কখনো 90 লাখ বলছে, কখনো 26 লাখ বলছে, 80 লাখও আমি শুনেছি, 90 লাখ শুনেছি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো এটা AI এর মাধ্যমে হচ্ছিল এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা বলা হতো। ধরেন একজনের নাম হয়তো রুমা দাস, বিয়ের পরে তার নামটা পাল্টে গেছে, সেকেন্ড নামটা অন্য হয়ে গেছে, স্বামীর নাম নিয়ে নিয়েছে, সেটার জন্য সে বাদ পড়ে গেল ভোটার তালিকা। এরকম বহু হয়েছে। এবং আপনি যদি নির্বাচনের আগের পত্রপত্রিকাগুলো দেখেন ইন্ডিয়ান, সেখানে এরকম মানে ইনফ্যাক্ট দিল্লিতে এমন অবস্থা দাঁড়িয়েছিল যে বেশিরভাগ বাসাঘরে কোনো ডোমেস্টিক হেল্পই পাওয়া যাচ্ছিল না, কারণ তারা অধিকাংশই পশ্চিমবঙ্গ থেকে বা কুচবিহার এই সমস্ত এলাকা থেকে ওখানে যে ওরা দিল্লিতে কাজ করে, ওরা সবাই কিন্তু ভোট দেওয়ার জন্য তাদের নিজ নিজ এলাকায় গেছিলো এবং এইটা প্রতিষ্ঠিত করার জন্য যে তারা এই SIR-এ পড়ছে কি পড়ছে না। সো তারা তো ভোটই দিতে পারেনি। এই ধরনের একটা বিরাট সমস্যার সম্মুখীন হয়ে গেছিলো পুরো জিনিসটা। সো অনেকগুলো ফ্যাক্টরস এখানে কাজ করেছে। তার মধ্যে আমার কাছে মনে হয় এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যাপারটা, এটা একটা ছিল। এবং আপনি মানে এই টাইমিংটা SIR ঠিক এই মুহূর্তে করার তো এটা কোনো প্রয়োজন ছিল না, যখন আপনি নির্বাচনটা আপনি সময়টা। সো এইগুলো অনেকগুলো ছিল, অ্যান্টি ইনকামবেন্সি, সেগুলো তো আছে। বিজেপির যে প্রচারণা ছিল, সেটিও আসলে একটু ভিন্ন মাত্রা এবার পেয়েছে বলে কি মনে করেন কিনা? বিশেষ করে একটি বিষয় তো খুব আলোচিত ছিল, স্বয়ং নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে গিয়ে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন, সেটি অনেক আলোচনা, সেগুলো আছে। তারপরে ধরেন ওরা নানান ধরনের একটা বিরাট যে জায়গাটাতে আপনি বলছিলেন যে বাংলাদেশের জন্য শঙ্কার কারণ হতে পারে কিনা, অবশ্য আমরা সবাই আশা করছি যে সম্পর্কটা ভালোই হবে, কারণ আমরা তো ঢাকা তো দিল্লির সাথে কথা বলে। কিন্তু যেই জায়গাটা একটা শঙ্কার ব্যাপার আছে, সেটা হলো যে বিজেপি প্রচণ্ডভাবে মাইনরিটি কার্ড মানে ধর্মের কার্ডটাকে ব্যবহার করেছে এবং একটা শব্দ তারা ইউজ করেছে ঘুসপেসিয়া।
ঘুষপেশিয়া মানে হলো যারা বহিরাগত, যারা ঢুকে এসেছে। আপনি নিজেও যখন আপনি সূচনা বক্তব্য দিচ্ছিলেন, আপনি বলছিলেন যে বহিরাগতদেরকে মানে এটা দেখা হবে। এখন এই বহিরাগত বলতে আমরা দেখেছি, অতীতেও আমরা দেখেছি রোহিঙ্গা, বাংলাদেশি, এদেরকে পুশব্যাক করা হয়েছে। তো সেই জায়গাটা আমাদের সংখ্যা যে যারা বাদ পড়ে যাচ্ছে, একটা জিনিস হলো কি, বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু এই পজিশনটা আগেও ছিল, অতীতেও ছিল, যে যদি আপনি প্রমাণ করে দিতে পারেন যে হ্যাঁ আমি বাংলাদেশের নাগরিক, তাহলে ওকে আই এম রেডি টু টেক দেম ব্যাক। কিন্তু যারা বাদ পড়ছে তারা যদি তাদের, এবং লোকদের হাতে কিন্তু অনেক সময় দেখা যায় যেটা মানে ওখানের পশ্চিমবঙ্গে এরকম অনেক অঞ্চল থেকে লোক আসে যারা হয়তো নদীর ভাঙ্গনে তারা আজকে অন্য জায়গায় চলে গেছে, বা ইন্টারনাল মাইগ্রেন্টসও ওদের পপুলেশন অনেক বেশি, যেটাকে একটা ফ্লোটিং পপুলেশন ধরা হয়। এখন যখন মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যায়, মানুষ তার কাগজপত্র নিয়ে বের হয় না, নিজের মানে প্রাণটা নিয়েই বের হয়। সো এরকম একটা অবস্থা, আপনি কাগজপত্রটা পাবেন কোথায়? আপনি যখন কাগজপত্র পাচ্ছেন না, আপনি তাদেরকে ডিটেনশন সেন্টারে দিয়ে দিচ্ছেন। এরকম বহু কেসেস আছে কলকাতায় যে ডিটেনশন সেন্টারে পড়ে আছে। এখন জিনিসটা হলো কি, আপনি যদি এদেরকে পুশ ব্যাক করেন, কিংবা আপনি যদি এখানে ধর্মকে ব্যবহার করা আরম্ভ করেন, যেরকম ধরনের বিজেপির বিভিন্ন, এখন আমি এটা ধরেই নিতে পারি যে ওরা এটা পলিটিক্যাল রেটরিক হিসেবে ইউজ করেছে। যখন ওয়েন ইউ আর ইন গভর্নমেন্ট, আপনি যখন ক্ষমতায় আসেন, তখন আপনি একটা রেসপন্সিবল বিহেভিয়ার করবেন। আর আপনি যেটা বললেন যে এখান থেকে এনসিপিরও বক্তব্যগুলো, মানে এই বক্তব্যগুলো যাচ্ছে, এটা একটা কাউন্টারভেইলিং প্রেশার হিসাবেও ইউজ করা যেতে পারে। কিন্তু আপনি যে জায়গাটিতে আলোচনা করলেন, মানে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এই প্রতিশ্রুতি বা নরেন্দ্র মোদী দিয়েছেন। নাসিম ফেরদৌস, সেই জায়গাটিতে যদি বাংলাদেশ এবং ভারতের সীমান্তের এই মুহূর্তে যে অবস্থা, সেটি নিয়েও যদি আমরা আলোচনা করি, নানান সময় নানান বক্তব্য আছে, ভীষণ রকমের সমালোচনা আছে। এমনকি আমরা এর আগে ভারতের নেতাদেরকে এটিও বলতে শুনেছি যে তারা বাংলাদেশ এবং ভারতের সীমান্তে সাপ কুমিরের মতন তারা ছেড়ে দিবেন। এই ধরনের বক্তব্যগুলোর থেকে আসলে আমাদের আসলে কি প্রত্যাশা, মানে আমরা আসলে ঠিক কোন জায়গাটিতে, মানে কি বুঝবো, কোথায় গিয়ে সাবধানটা হব? দেখেন, দুটো জিনিস আবার আমি ফিরে যাই যে এখন আমাদের নতুন সরকার, সুতরাং আমাদের নতুন সরকারকে নতুনভাবে সম্পর্ক, বিজেপির সাথে সম্পর্ক গড়ে তোলার একটা সুযোগ দিয়েছে। এই সুযোগের আমাদের সদ্ব্যবহার করতে হবে। আমরা যেভাবে দেখতে চাই সম্পর্কটা গড়ে উঠুক, সেইটা করতে গেলে আপনার এইসব আশঙ্কা বা এইসব গুজবই বলবো আমি, এই সাপ কুমিরের যেই প্রসঙ্গ, এগুলো তো সব গুজব, আমরা তো জানি না, কেউ চাক্ষুষ দেখেছে বলে তো এখনো শুনিনি। এইগুলাকে আমরা প্রচার করে শুধু শুধু আতঙ্ক বাড়িয়ে লাভ নেই। এবং আতঙ্কর সাথে হলো যে পলিটিক্যাল ডিসকর্ড ক্রিয়েট করার কোনো দরকার নেই। আমাদের এগুলো ঊর্ধ্বে উঠে আসতে হবে, আমাদেরকে বোঝাতে হবে যে আমরা ধর্মের কার্ড খেলবো না। আমাদের এখানে যেহেতু হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মীয় লোকজন আছে, আমাদের এখানে তো এরকম কোনো ঘটনা, মানে যেটা ঘটে দু চারটা যে ঘটে না তা না, কিন্তু যেটা ঘটে সেটা খুবই সামান্য, খুবই সামান্য। তো এই যে ঢাকা দিল্লির সম্পর্কটা এবারের এই বিজেপির জয়ের মধ্য দিয়ে কেমন হতে যাচ্ছে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যখন আসলে ভারতে গেলেন, সেই সময় আসলে দিল্লির সাথে ঢাকার যে সম্পর্ক, সেটা নিয়েও তো অনেক রকমের আলোচনা আছে। এখন আসলে সেই সম্পর্কটাই, সেই সমীকরণটাই বা কেমন হবে, সেই আলোচনায় আসবো। আমি একটা বিরতি নিয়ে ফিরতে চাই। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপেচ ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুন্সি ফয়েজ আহমদ, যে জায়গাটিতে আমরা ছিলাম, যেই সম্পর্কটা নিয়ে আসলে একটা টানাপোড়েন চলছে ঢাকা এবং দিল্লির মধ্যে, বিশেষ করে ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে ভারত থেকে আছেন, ভারত আসলে তাকে ঠিক যেভাবে রাখছে, কিংবা যেভাবে আসলে তাকে নিরাপত্তা দিয়ে রাখা হয়েছে, সেই সম্পর্কটা এখন বিজেপির এই জয়ের মধ্য দিয়ে টানাপোড়েনটা আর একটু বাড়বে নাকি কমবে, কি মনে হয়? না, এখন টানাপোড়েন চলছে, এটাতে আমি বলতে ঠিক রাজি না। এখন কিন্তু সম্পর্ক আবার নতুন করে শুরু করবার প্রচেষ্টা দুই পক্ষ থেকেই, সেটার ইঙ্গিতও আছে, প্রচেষ্টাও আছে। তবে আরেকটি কথার উপর একটু আপত্তি করি, বারবার ফ্যাসিস্ট শব্দটা আমি ব্যবহার করতে চাই না। যখন আমার পছন্দ হয় না তখন ফ্যাসিস্ট, যখন আমার পছন্দ হয় তখন ফ্যাসিস্ট না। সুতরাং ওই সব শব্দ না ব্যবহার করে যে আগের সরকার আমি বলতে চাই যে আগের সরকারের অনেক দোষ ছিল, কিন্তু তার মধ্যে কতগুলো জিনিস ছিল তারপরেও যেটা আমরা অস্বীকার করতে পারি না। সেটা হলো বিশেষ করে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তারা ভারতের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার ফলে কি তারা অন্যান্য দেশের সাথে সম্পর্কগুলোকে বন্ধ করে দিয়েছিল? একদম না। তারা চীনের সাথে সবচেয়ে
এর আগে কখনো যেরকম সম্পর্ক হয়নি তার চেয়ে বেশি সম্পর্ক হয়েছে সেই সময় চীনের সাথে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, রাশিয়ার সাথে, জাপানের সাথে, সিঙ্গাপুরের সাথে, সবার সাথে কোঅপারেশনটা এগিয়েছে। সুতরাং তারা একটা কথা বলতো যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, এই কথাটি তারা কাজে করে দেখিয়েছে। কিন্তু তার মানে এই না যে তারা সব কিছু ভালো করেছে, অনেক দোষ তাদের ছিল যার জন্য মানুষ তাদেরকে বিতাড়িত করেছে। এখন সেই সরকার চলে গেছে, নতুন সরকার এসছে, এখন সম্পর্কটা দুই পক্ষ থেকেই ইঙ্গিত পাওয়া গেছে যে তারা সম্পর্কটা একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে চায়। যেমন খালেদা জিয়ার মৃত্যুর পরে তাদের প্রতিনিধি ছিলেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জয়শঙ্কর, তারপরে আবার আমাদের দেশ থেকে ডেলিগেশন গেছে ওখানে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেছেন। এবং এখন বলা হচ্ছে যে, এটা অবশ্য আমার কাছে একটু খুব আশ্চর্য লাগছে, ঠিক এইভাবে কেন বলা হচ্ছে যে কয়েকদিনের মধ্যেই আগামী মাসে আমাদের প্রধানমন্ত্রী ভারত অথবা চীনে যাবেন। এইভাবে কেন বলার, যে কোনো একটা বলো বা দুটোই বলো, কিন্তু না, এই আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে কীভাবে, কেন আমরা এইভাবে বিষয়টাকে প্রকাশ করছি। তবে এটা ভালো লক্ষণ যে আমরা গুরুত্ব দিচ্ছি যে হ্যাঁ, ভারত এবং চীন আমাদের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার, সেটাকে আমরা স্বীকার করে নিয়ে তাদের সাথে সম্পর্কগুলোকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে চাচ্ছি। এই ইঙ্গিত বারবার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং ভারত সরকারের কাছ থেকেও কিন্তু আমরা ইতিবাচক ইঙ্গিত পেয়েছি এ পর্যন্ত। সুতরাং সেইটা যাতে কোনো রকমে কেটে না যায়, সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, সেই চেষ্টাটা যাতে সরকার করেন, আমরা সেটাই আশা করব। কারণ যেভাবেই আমরা দেখি ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, উল্টোটাও যে বাংলাদেশের সাথে সম্পর্ক ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার ইস্যুটাতে, এই সম্পর্কটাতে আবার কোনো না কোনো সময় গিয়ে নতুন করে একটা টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সেই সংখ্যাটাও তো থাকে। এখানে আমি মনে করি যে শেখ হাসিনাকে ফিরিয়ে নেওয়ার বিষয়টা এখন পর্যন্ত কেউ সত্যিকারের চিন্তা করছে না। আমাদের দিক থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিভিন্ন সময় যে ওনাকে ফেরত পাঠাও বা কিছু, কিন্তু ভারত, আমি নিশ্চিত যে তারা এই ব্যাপারে কোনো রকমের চিন্তা ভাবনা করছে না। আমি ডক্টর আমেনা হোসেন আপনার কাছে আসি। আমরা আসলে বিজেপির উত্থানে ঢাকা দিল্লির এই সম্পর্কের কথা বলছি, শেখ হাসিনার ইস্যুটা এখানে বেশ গুরুত্বপূর্ণ একটি। অন্তত বারবার সেই সরকার সেটি বলার চেষ্টা করছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার সমস্ত চেষ্টা আসলে সরকারের তরফ থেকে করা হবে। বিজেপি যখন আসলে এই উত্থান ঘটলো, বিজেপি যখন আসলে সব জায়গাতে জয়ী হলো, শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য নিশ্চয়ই আপনিও শুনেছেন। এরপরে আসলে আপনার কি মনে হয় এই ইস্যুটিকে নিয়ে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে কতখানি সামনের দিনগুলোতে আসলে এগিয়ে যাব? ধন্যবাদ আপনাকে। দেখুন, অনেক কিছু না রাজনৈতিক বক্তব্য থাকে, মানে আমরা যখন ইলেকশনের মাঠে, পলিটিক্স ইজ আ ভেরি স্ট্রেঞ্জ গেম। ধরেন অনেক ধরনের বক্তব্যগুলো দেওয়া হয়, সেটা হয়তো ভোটের জন্য দেওয়া হয়। আমি এর আগেও বলছিলাম যে যখন মানুষ যখন তারা ক্ষমতায় আসে, তখন আমরা দেখি যে তার এক ধরনের রেসপন্সিবল বিহেভিয়ার আমরা আশা করে থাকি। এখন দেখেন না, যেটা অ্যাম্বাসেডর মুন্সি ফ্যাজ খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন, যে এইটা আমার মনে হয় যে জুলাই আপরাইজিংটা, ইট ইজ অলসো ওয়েক আপ কল ফর দিল্লি। এবং দিল্লি এটা এটা না বুঝার এখন কোনো কারণই নেই দ্যাট ওরা যেভাবে বাংলাদেশের ইন্টারফিয়ারেন্সগুলো করেছিল, সেগুলো বাংলাদেশের জনগণ ঠিকভাবে নেয়নি। এবং দ্য ভেরি ফ্যাক্ট, যখন খালেদা জিয়ার যখন মৃত্যু হলো, আমরা দেখলাম সেই সময় জানাজার সময় জয়শঙ্কর ওয়াজ ইন ঢাকা, ইট ওয়াজ আ জেস্চার দিল্লির পক্ষ থেকে। এবং ধরেন যখন তারেক রহমান যখন বিএনপি জয়ী হলো, তখনও আমরা দেখলাম যে তারা ফেলিসিটেশনস পাঠিয়েছে, এবং তাদের ওখানে প্রতিনিধি দলও এসেছে। সো এগুলো সব কিন্তু পজিটিভ ভাইবস আমাদেরকে তারা দিচ্ছে। এবং এর মধ্যে যেটা অ্যাম্বাসেডর মুন্সি ফ্যাজ পয়েন্ট আউটও করেছেন, যে এর মধ্যে কয়েকটা মানে ধরেন আদান প্রদান তো হচ্ছে, এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু আমরা খুব রিস্ট্রেইনড এবং একটা রেসপন্সিবল বিহেভিয়ার পাচ্ছি। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেলে এখন পর্যন্ত এমন কিছু হয়নি যেখানে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। সো আমরা আশা করব, যেহেতু এখানেও বিজেপির সরকারি গঠিত হতে যাচ্ছে, তারাও এমন কোনো বক্তব্য দেবে না, এমন কিছু করবে না, অন্তত একটা ইনিশিয়াল ফেজ যেটা আবার উত্তেজনা সৃষ্টি হয়। আমি একটু কথা বলতে চাচ্ছি।
ফরেন পলিসিটা না আগের মতো ঠিক নেই যে আপনি একটা বন্ধ ঘরে তৈরি করছেন। সোশ্যাল মিডিয়ার আপনারা নিশ্চয় পোস্ট জুলাই সিচুয়েশন দেখেছেন যে কী তাণ্ডব ক্রিয়েট হয়েছিল, মিডিয়া বলেন সোশ্যাল মিডিয়া বলেন, এবং সাধারণ এই পারসেপশনগুলো কিন্তু ম্যাটার করে। মানে সরকার কীভাবে পররাষ্ট্রনীতিটা জি। তৈরি করছে এই যার জন্য এখন ইদানিং আমরা বেশ দেখি যে পারসেপশন সার্ভেও হয়ে থাকে, বিভিন্ন দেশ এটা করে থাকে যে সাধারণ মানুষ কী ধরনের ভাবছেন, কী ধরনের পররাষ্ট্রনীতি চায়, এগুলো সব কিন্তু এমন না যে পলিসি মেকার্সরা এগুলোকে লক্ষ্য করে না। সো এগুলো সো এই জন্যই আমি আবারও ওই কথাটাতে ফিরে যেতে চাই যে রাজনৈতিক ব্যক্তিরা ইলেকশনের মাঠে যে বক্তব্য দেন, নট নেসেসারিলি ওয়েন দে আর ইন পাওয়ার ইট ইজ ট্রান্সলেটেড ইনটু আ আমি একটু পলিসি। যদি এবার ভারতের রাজনীতির দিকে ফিরে যাই, এই নাসিম ফিরদৌস মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর অটল ছিলেন এবং তাকে আসলে আমরা বেশ বলিষ্ঠ এবং আত্মবিশ্বাসে ভরপুর রাজনীতিবিদ হিসেবেই দেখেছি দীর্ঘদিন। এখন আসলে হঠাৎ করে যে হিসেব নিকেশ পাল্টে গেল, ক্ষমতার বাইরে গিয়ে আসলে তার এইবারের যে ক্ষমতার বাইরে তিনি গেলেন, সেটি কি তার রাজনৈতিক ক্যারিয়ারের শেষ কিনা, এমন প্রশ্ন উঠছে বারবার। আপনার কি মনে হয়? দেখেন, রাজনীতিতে ক্যারিয়ার তো একসময় খুব প্রস্ফুটিত হয়ে উঠবে, শুরু থেকে আস্তে আস্তে প্রস্ফুটিত হবে, তারপর তো এক সময় না এক সময় নামতেই হবে। তো এটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনার গিয়েছে। ওনারও কিন্তু বয়স কম হয়নি, সুতরাং এটা মানে রাজনীতিতে বয়স কম হয়নি, সুতরাং ওনার একটা ন্যাচারাল ডিক্লাইনই বলবো এটাকে, যে হচ্ছে। আর বিশেষ করে ওনার যেটা হলো সেটা উনি বিজেপি বলে, এটা যদি কংগ্রেস যদি হতো এবং কংগ্রেস যদি জিততো ওয়েস্ট বেঙ্গলে, তাহলে কিন্তু মমতা ব্যানার্জি আমার মনে হয় না এই ধরনের একটা রিয়াকশন হতো যেটা বিজেপির সাথে হচ্ছে। বিকজ দুটা রাজনৈতিক দলের বেসিক প্রিন্সিপালস কিন্তু একেবারে ডিফারেন্ট। এবং তিনি আবার এই বিজেপির জয়কে অনৈতিকও বলেছেন এবং তিনি ঘুরে দাঁড়ানোর অঙ্গীকারও করেছেন। সেটি আসলে কতখানি সম্ভব হবে? কি বলেছেন? তিনি বলেছেন বিজেপির এই জয় অনৈতিক এবং এটি তিনি বলেছেন যে তিনি আবারও ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করছেন। হ্যাঁ, অনৈতিক বলছেন, ওই যে বললেন ২৭ লাখ না ৯০ লাখ ৮০ লাখ। না, উনি বলছেন যে ১০০টা আসন ছিনিয়ে, মানে ইট হ্যাজ বিন স্টোলেন। ইট হ্যাজ বিন স্টোলেন। হ্যাঁ, Under তো siege. সেইটা যে এই জন্য উনি অনৈতিক বলছেন। আপনি চুরি করলে তো অনৈতিক বিষয়, এইটা তো সেইভাবে উনি দেখাতে চাচ্ছেন। কিন্তু অনৈতিক তো পলিটিক্সে এইসব যখন হয় তখন নিজেদের মধ্যেও কিন্তু কথা চালাচলের মধ্যে কিন্তু একটা থাকতে হবে, কি বলবো এটাকে, একটা সেন্স অফ ডিসিপ্লিন থাকতে হবে। কারণ আপনারই তো সরকার, যে সরকার আপনার দেশে আপনার এখানে আসছে, সে কিন্তু রাজ্যে কিন্তু আপনারই সরকার ছিল। আপনি তখন কি তাকে অনৈতিক কাজকর্ম তো সে করেছে অনেক, তখন কি আপনি তাকে দিয়েছেন? তারা যে হিন্দু মুসলমান অনেক জায়গায় সংঘাত হয়েছে, হয়েছে, তখন তো মমতা ব্যানার্জিকে মুখ খুলে ওই পরে, মানে মুসলিমদের পরে কোনো কথা বলতে আমি শুনি নাই। আমি জানি না উনি বলেছেন কিনা, কোনো বক্তব্য কিন্তু আমার কানে নজরে পড়ে নাই। তো সুতরাং অনৈতিক কাজ এই যে চুরি করা, এটা চুরি করেছেন, এটাই যদি বুঝবেন উনি, আর উনি যে ওই যে ২৭ লাখ বা হোয়াটএভার লাখ বলেছেন, এইগুলো উনি তখন ইলেকশন কমিশনে আনলেন না কেন? আমরা কিন্তু এত বছর পর্যন্ত বলতাম যে তিনি আসলে কি রাজনৈতিক দলের সাথে নয়, নির্বাচন কমিশনের সাথে লড়াই করে হেরেছেন। না, আমি এখানে একটু শেষ করি। আমরা এত বছর পর্যন্ত বাংলাদেশে বলতাম যে ইন্ডিয়ার ইলেকশন সবচেয়ে ভালো, ইন্ডিয়ার ইলেকশন সবচেয়ে পিসফুল, গণতান্ত্রিক, এবং আমরা ইলেকশন কমিশনারকে, চিফ ইলেকশন কমিশনারকে ২ বারই এনেছি, দুটো ইলেকশনের আগে এনে এখানে আমরা মিটিং টিটিং করিয়েছি। সেই ইন্ডিয়ার ইলেকশন কমিশন তাহলে এখন একেবারে বিপরীত দিকে গেল। তো এগুলো ক্ষমতার পরিবর্তনের সাথে অনেক কিছু ঘটে, সামাজিক পরিবর্তনের সাথে অনেক কিছু ঘটে। এগুলোকেই উনি অনৈতিক বলতে পারেন, অনৈতিক হয়তো হয়েছে, কিন্তু প্রমাণ করতে হবে দুটো জিনিস। একটা হলো প্রমাণ করতে হবে, আর উনি যদি টেরই পেলেন যে এত অনৈতিক কাজ করছে, তাহলে উনি এতদিন কেন বাধা দিলেন না, শক্তভাবে কেন বাধা দিলেন না, সেটা তো উনি করতে পারেন নাই। তার মানে ওনার ভিত যথেষ্ট শক্ত ছিল না।
জি, আবার ক্ষমতার বাইরে এসে এখন আসলে মমতা ব্যানার্জি কতখানি দুর্বল হয়ে পড়ছেন সেটি নিয়েও একটা আলোচনা আছে, এবং পশ্চিমবঙ্গের আসলে বেশিরভাগ সিদ্ধান্ত ওনার মতন করেই হতো সেটিও যেমন আলোচিত আছে, তেমনি তিস্তার যে পানি বন্টন চুক্তি সেটি যদিও বারবার বলা হচ্ছে যে এই সিদ্ধান্তটা দিল্লিই নেবে, কিন্তু ওনার যে প্রভাবটা ছিল সেই প্রভাব থেকে আদৌ আসলে আমরা মুক্ত হতে পারলাম কি না, সেই আলোচনাতে একটু আসবো। আমি আরেকটি বিরতি নিয়ে ফিরতে চাই। জি পেচিশ পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি পেচিশ পাত নিবেদিত রাজকাহন দেখছেন। নাসিম ফেরদৌস, যেই তিস্তার পানি চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে সেটি নিয়ে আসলে বাঙালিদের অনেক চাওয়া পাওয়া আছে এবং সেটি নিয়ে নানান রকম আলোচনা আছে, সমালোচনাও আছে। একটা ধারণা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন না বলেই হয়তো এই চুক্তিটা হচ্ছে না। এখন যেহেতু আসলে সেই আসনটি তো বিজেপির জয় হয়েছে, যদিও সেই সিদ্ধান্ত একেবারেই নেওয়ার সুযোগ শুধুমাত্র দিল্লি থেকেই আছে, কিন্তু ওনার এই সরে যাওয়াটা, কিন্তু ক্ষমতা থেকে দূরে চলে যাওয়া, সেটি আসলে এই চুক্তিতে কোনো প্রভাব ফেলবে বলে কি মনে করেন? এই চুক্তিটা ভারত চায় কিনা সেটা হলো বড় কথা। মমতা ব্যানার্জি চেয়েছিলেন কি চান নাই সেটা বড় কথা হতে পারে না। একটা রাজ্যের প্রধান ডিসিশন দেশের জন্য নেন না। এখন ভারত চায় কিনা সেটা প্রমাণ হবে এখন যখন বিজেপির যে চিফ মিনিস্টার হবেন, যদি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টারের অফিস এবং বাড়ি ছাড়েন, কারণ তো দখল করে রেখেছেন, ওইটা যদি ছাড়েন তাহলে এরা যদি বসে তখন দেখা যাবে তারা কি করতে চায়। তারা যদি আসলে চুক্তিটা করতে চায় তাহলে হতে পারে। আরেকটা জিনিস আছে, চীনের একটা ভূমিকা আছে কিন্তু এখন এইটার উপরে আপস্ট্রিমেও। তো আলটিমেটলি তিস্তা নদী কিন্তু সবসময় এক জায়গায় থাকে না, নদী নড়ে চড়ে, নদী ভরাটো হয়ে যায়। এইটা এখনই বলা মুশকিল, কারণ সময় হয়নি। আসুক আপনার পশ্চিমবঙ্গে, তারা সরকার গঠন করুক, বসুক, তারপরে তাদের মতামত কি হবে। এবং তাদের মতামত কিন্তু রাজ্য সরকারের মতামত কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে শুনতে হবে, না হলে তো তারা এতগুলো স্টেটকে একসাথে চালাতে পারবে না। এখন এটার মধ্যে যদি তারা সত্যিকারের যুক্তি দিয়ে দেখাতে পারে যে এটা করলে তাদের ক্ষতি হবে, আমাদের লাভ হলো, বা তারা আমাদের সাথে সম্পর্কের সাথে ইন্টারেস্টেড না ইমপ্রুভ করতে, তাহলে অন্যরকম একটা ইয়ে হবে। ইটস টু আর্লি টু সে যে কি হবে আসলে। মুশফিক আহমেদ, বিজেপির যে উত্থান এবং বোঝাই যাচ্ছে হয়তো সামনের দিকে এই পুরো রাষ্ট্রটা বিজেপি চালাবে, সেই জায়গাটি থেকে ঢাকা এবং দিল্লির যে সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা সবাই বলছি যে এই সরকার, অন্তত সরকার গঠন করার পর তারা এই সম্পর্কটাকে নানানভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সবকিছু আমাদের সামনে বেশ ইতিবাচক হয়ে আসছে। নির্বাচন কেন্দ্রিক বলি কিংবা আসলে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উপর তাদের প্রভাব নিয়ে দীর্ঘদিনের একটা সমালোচনা আছে। তারা সবকিছুতে বাংলাদেশের উপর একটা খবরদারি করার চেষ্টা করে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে, এরকম আলোচনাও বাংলাদেশে আছে। বিশেষ করে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কথা যদি আমি বলি, এই আলোচনার থেকে কি আমরা আসলে বেরিয়ে আসার আমাদের সুযোগ আছে? এইগুলো চলতেই থাকবে। এটা আমাদের সীমান্তের দুই পাশেই এটা নিয়ে রাজনীতি করা হয় এবং রাজনীতির মাঠ গরম করার জন্য এটা অত্যন্ত একটা সহজ পদ্ধতি। সেটা সবসময় করবে, কিন্তু তার মানেই না যে এটার কারণে আমাদের সম্পর্কগুলো একদম নষ্ট হয়ে যাবে, তা নয়। সম্পর্ক করার দায়িত্ব থাকে মূলত সরকার দুটোর, দুই দেশে দুই সরকারের। সেখানে কিন্তু আমি সদিচ্ছা দেখতে পাচ্ছি। এবং কী বলে, পশ্চিমবঙ্গেরও যে সরকার আসবে তাদেরও, যতদিন আমি সরকারে ছিলাম না তখন আমার একরকমের রূপ, কিন্তু যেটা প্রফেসর আমিনা মহসিন আগে বলেছেন, কিন্তু যখন আমি নিজে দায়িত্ব গ্রহণ করছি তখন আমার অন্য রকমের বক্তব্যটা তো খুবই খারাপ। যেটা আমি একটু আগে একবার বলেছিলাম যে তারা বলছে যে বঙ্গরাজ্যে, পূর্ববঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী হবেন শেখ হাসিনা, এই কথা যদি বলতে পারে কীরকম নেতা সে? মানে এর চেয়ে খারাপ কিছু বক্তব্য বাংলাদেশের ব্যাপারে, এর চেয়ে খারাপ কোনো বক্তব্য হতে পারে না। কেন সেই কথাটা বলে? আমি মনে করি যে এটার জন্য তাকে বড় রকমের কোনো সাজা দেওয়ার ব্যবস্থা যদি থাকতো তাহলে খুব ভালো হতো। কিন্তু তারপরেও মনে করি যে সে যখন সত্যি সত্যি ক্ষমতায় আসবে তখন সে এই ধরনের কাজ করবে না, বা তার দলও এটা করবে না। তারা চেষ্টা করবে কীভাবে সম্পর্কটাকে ভালো করা যায়। এই কারণে যে কোথায় যেন একটা দেখছিলাম একটা স্ট্যাটিস্টিক্স, যে পশ্চিমবঙ্গের অর্থনীতির 30% ডিপেন্ড করে বাংলাদেশের উপরে। তো তারা বাংলাদেশের সাথে সুসম্পর্ক না থাকলে ব্যবসা বাণিজ্য এগুলোতে তারাও ক্ষতিগ্রস্ত হবে, আমাদের লোকও ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যেসব চাহিদা তারা মেটাতো সেগুলো আমরা পাবো না, হয়তো সেটা অন্য জায়গা খুঁজতে হবে। হয়তো আসামের সঙ্গে আমাদের সম্পর্ক বেটার হতে পারে, এমনি একটা কথা বললাম। কিন্তু কথা হলো যে প্রয়োজনের খাতিরেই এই সীমান্তের এপার ওপার সম্পর্ক ভালো হবে, কিন্তু মাঝে মাঝেই এটা নিয়ে বিভিন্ন কারণে, বিভিন্ন স্বার্থান্বেষী মহলের চেষ্টায়
আবার উল্টোপাল্টা কথাবার্তা হবে, কিন্তু তারপরেও সম্পর্কটা একেবারে নষ্ট সেগুলোকে হয়ে যাবে আসলে না। বেশিরভাগই রাজনৈতিক বক্তব্য হিসেবে আমাদের ধরে সামনে এগিয়ে যেতে হবে। অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, বিজেপির এই যে জয় বা সাফল্যের কথা যদি আমি বলি, সেটার পেছনে আসলে কারণ কি? আপনি একটা কথা বলছিলেন যে মমতা ব্যানার্জি দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমরা দেখলাম যে দীর্ঘদিন আসলে যে সরকারি ক্ষমতায় থাকে তাদের জনপ্রিয়তাটা একটু কমতে থাকে। সেটি কি আপনি একটি বড় কারণ বলে মনে করেন, নাকি আসলে অন্য কোনো কারণ আছে? সেটাকে অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর, যেটা 15 বছর একজন যখন ক্ষমতায় থাকে, আমি সেটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। কারণ ধরেন সেই সময় উন্নয়ন হয়, বিভিন্ন ধরনের কাজকর্ম হয়, সেখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ তৈরি হয়ে যায়, এবং আপনি যখন রাজনীতিতে থাকেন, আপনার যারা স্বার্থন্বেষী মহল আছে তারা বিভিন্ন ধরনের, দেখেন আমরা বাংলাদেশের রাজনীতির দিকেও যদি তাকাই, একটা ক্ষমতায় টিকে থাকার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপসকে স্যাটিসফাই করতে হয়। সো ওই করাপশনগুলো হয়। আমি তো এর আগেও বলেছি, যেরকম আজকেই সকালেই আমাকে একজন কলকাতা বেসড রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন যে এক সময়ে কলকাতাকে ধরে নেওয়া হতো বা পশ্চিমবঙ্গকে মোস্ট সেফ এরিয়া ফর উইমেন, কিন্তু পরে দিয়ে দেখা গেল যে না, এটা সেভাবে সিকিউরড না। এবং মমতা ব্যানার্জি এ ধরনেরও বক্তব্য করেছেন, যে দিয়েছেন যে 8টা পরে মেয়েরা কেন বাইরে থাকবে, তারা ফিরে আসে না কেন। বিজেপি নিজেদেরকে যে মূল্যায়ন করেছে এই নির্বাচনে জয়ী হওয়া, সেখানে তাদের অভ্যন্তরীণ যে সূত্র আছে, সে 5টি কারণের কথা বলেছে, এবং প্রথম কারণটি তারা বলেছে যে তারা নারী ভোট টানতে পেরেছে। নারী ভোটটা ওরা অনেকটা টানতে পেরেছে, বিকজ এখানে দেখেন যেরকম মমতা ব্যানার্জি অনেকগুলো প্রোগ্রাম ছিল, লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে মেয়েদেরকে বাইসাইকেল দিয়েছে, কিন্তু অনেকে আবার যারা আরবান মিডল ক্লাস, তারা বলেছে যে লক্ষ্মীর ভাণ্ডার তো ধরেন আপনাকে ডিপেন্ডেন্ট করে দিচ্ছে, আপনি মানে তাদের চাকরি দরকার ছিল। অ্যাফার্মেটিভ অ্যাকশনেরও তো ঠিক আছে, আপনি একটা সময় পর্যন্ত দিচ্ছেন, কিন্তু এটা দিয়ে তো আপনি এক ধরনের তাদের মধ্যে প্যাসিভিটি এনে দিচ্ছেন। সো চাকরি বাকরির ব্যাপারগুলো দাঁড়াচ্ছিল। আর আমার মনে হয় সবচেয়ে বড় যে ইস্যুসগুলো ছিল, যে মেয়েদের ইনসিকিউরিটিগুলো ভীষণভাবে এসেছিল, সেগুলো, এবং সেগুলো যেহেতু এক ধরনের ইম্পিউনিটি পেয়ে গেছিল, সেগুলো ইস্যুস হয়ে দাঁড়িয়েছিল। এবং করাপশনের কথাগুলো তো আমি আপনাকে আবার যে বললাম। 5টি ইস্যুর কথা পশ্চিমবঙ্গ বলছে, সেখানে যে 5 নম্বর যে ইস্যুটি আছে, সেটি হচ্ছে ভোটার তালিকা সংশোধন এবং বহিরাগত ইস্যু। তারা স্পষ্টভাবে বলেছে যে বিজেপি ভোটার তালিকা থেকে বহিরাগতদের বাদ দেওয়ার প্রচারণা চালিয়েছিল। সেটি কি আসলে আবার অন্য কোনো সমীকরণে ফেলার সুযোগ থেকে গেল বলে কি মনে করেন? দেখেন, এটা অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নগুলো করছেন, আমার মনে হয় আমি এগুলোর উত্তর একবার দিয়েছি, যে এই যে বাদ পড়ে গেল 80 থেকে 90 লক্ষ, সেটা একটা বড় ফ্যাক্টর ছিল, যে এই ভোটগুলো কোথায় যেত। তারপরে ধরেন একটা বড় ফ্যাক্টর হলো যে মুসলিম ভোট কিন্তু এবার ডিভাইডেড হয়ে গেছে, ছোট ছোট পার্টিজ এমার্জ করে গেছিলো, সেগুলো একটা ফ্যাক্টর ছিল। এর আগে আমরা দেখেছি যে মুসলিম যারা, তারা এন মাস ভোট দিত তৃণমূলে, টিএমসিকে, সেই জিনিসটা এবার আসেনি। তারপরে এর মধ্যে কিন্তু একটা কর্পোরেট সেক্টর ডেভেলপ করে গেছে ওয়েস্ট বেঙ্গলে। যারা কর্পোরেট ওয়ার্ল্ডে বিলং করে, তারা আবার কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে। তার মানে বিজেপির জন্য আসলে এবারে নির্বাচনটা বেশ সাজানো গোছানো, এবং তাদের প্রচারণা প্রক্রিয়াটা বেশ সুন্দর ছিল। নাসিম ফেরদৌস, মুন্সি ফয়েজ আহমদ, অধ্যাপক ডক্টর আমেনা মহসিন, অসংখ্য ধন্যবাদ আজকে রাজকাহনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহনে। ডিবিসির সঙ্গেই থাকুন।